আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউয়ে জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প, ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওর ছুরি তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিন ভুলতে পারল না। বিশ্বাস হয় না তো চিরে দেখতে পারো। পাহাড়টার হাড় পাঁজর ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল। দর্শক, পড়ছিলাম পূর্ণেন্দু বচ্চির কবিতা সেই গল্পটা। শুভ সকাল, আমন্ত্রণ সকাল 24-এ। আজ বৃহস্পতিবার ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ এবং ২২ মে ২০২৫ খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। দর্শক, আয়োজনের শুরুতেই আজ আবহাওয়া বার্তায় চলে যাব। জানবো আজকের দিনের আবহাওয়ার পূর্বাভাস, সেই সাথে গেল ২৪ ঘন্টার তাপমাত্রা রেকর্ড। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে ২৯.৫ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন ছিল ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২২.৫ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে ৩৩ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল রংপুরে ২২ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দর্শক, আমরা আবহাওয়া বার্তাটি জানছিলাম। এবার একটু পত্রিকায় চলে যাব, চোখ বুলিয়ে নেব পত্রিকাগুলোর প্রথম পাতায়। শুরু করব সমকালের শিরোনামগুলো দিয়ে। জামায়াতের পর বিএনপির সঙ্গেও বিবাদে এনসিপি। রাজনীতি, সরকারের কর্তৃত্ব নিয়ে বিএনপির সঙ্গে বিরোধ। ৭১ নিয়ে জামায়াতের সঙ্গে বিভেদ, এনসিপির নেতৃত্বের মধ্যেও প্রভাব পড়েছে। নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত বলেছেন সেনাপ্রধান। শিগগির একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের ব্যাপারে তিনি অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার কেবল একটি নির্বাচিত সরকারেরই রয়েছে। দক্ষিণ ঢাকা অচল জনদুর্ভোগ। সদরঘাট, সায়দাবাদ, মতিঝিল, নয়াপল্টন, কাকরাইল, শাহবাগ, মগবাজার সহ আশেপাশের এলাকায় ব্যাপক দুর্ভোগ। রাজধানীতে বিক্ষোভ, অবরোধ। দর্শক, গতকালও আমরা পত্রিকাগুলোতে এই শিরোনামটি পড়ছিলাম।
বিভিন্ন জায়গায় বিক্ষোভ হওয়াতে যে দুর্ভোগ মানুষের মাঝে, তাই নিয়ে শিরোনামটি করা হয়েছে। কীটনাশকে বিপন্ন জীববৈচিত্র্য, সদ্য বোরো ধান উঠেছে ঘরে, সার ও কীটনাশক বাবদ মোটা অঙ্কের অর্থ ব্যয় হলেও ভালো ফলনে কৃষকের মাঝে তৃপ্তির ঢেকুর। বিএনপির কার্যালয়ে পরিণত হয়েছে নির্বাচন কমিশন, এনসিপির অবস্থান কর্মসূচি। বর্তমান নির্বাচন কমিশন বিএনপি কার্যালয়ে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দর্শক, সমকালের শিরোনামগুলো তো দেখে নিচ্ছিলাম। সমকালের পরে আমরা চলে যাব প্রথম আলোর প্রথম পাতায়। ছায়াযুদ্ধে বিএনপি ও এনসিপি, সরকার ও এনসিপির উপর চাপ তৈরি করতে সচেষ্ট বিএনপি। এনসিপি পাল্টা চাপ তৈরি করতে ইসি পুনর্গঠন চায়। দুই উপদেষ্টার পদত্যাগের দাবি ইশরাকের। তিন উপদেষ্টার বিষয়ে এনসিপির হুঁশিয়ারি। আবারও চলন্ত বাসে ডাকাতি, শ্লীলতাহানি। ডাকাতি ও শ্লীলতাহানির ঘটনায় গতকাল বিকেলে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। ডাকাত দলকে ধরতে জেলা গোয়েন্দা ও সদর থানা পুলিশের 3টি দল মাঠে নেমেছে। দর্শক, প্রথম আলোর শিরোনামগুলো আমরা পড়ছিলাম। প্রথম আলোর পরে চলে যাব কালের কণ্ঠে। অসহযোগে অচল রাজস্ব খাত, এনবিআর 2 ভাগ, মঙ্গলবার থেকে সব কার্যক্রম বন্ধ, ঝুঁকি বাড়ছে আমদানি রপ্তানি বাণিজ্যে। আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ আরও বাড়বে বলেছেন ডক্টর ইফতেখারুজ্জামান। দাবি দেওয়ায় উত্তপ্ত সচিবালয়, সামলানোর চ্যালেঞ্জ প্রশাসনের। বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে জনপ্রশাসন সচিবের বিরুদ্ধে মামলা। 6 দাবি বাস্তবায়নের আলটিমেটাম কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের। তদন্ত ছাড়া চাকরিচ্যুতের বিধান প্রতিরোধ একাট্টা কর্মচারীরা। অন্তর্বর্তী সরকারের পক্ষে পূর্ণাঙ্গ অর্থনৈতিক পুনরুদ্ধার সম্ভব নয় বলেছেন হাসান এইচ মনসুর। দর্শক, কালের কণ্ঠে শিরোনামগুলো দেখে নিচ্ছিলাম। কালের কণ্ঠের পরে চলে যাব আমরা দৈনিক ইত্তেফাকে। এবার কাকরাইল মোড়ে বিএনপি নেতাকর্মীদের সড়ক অবরোধ। ইশরাকের মেয়র করার দাবি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে সারাদিন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইশরাক হোসেনের সমর্থকরা। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলেছেন জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা পড়ছিলাম সমকালেও। এই ইসির অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ নয়, ইসির সামনে এনসিপির বৈঠক, বিক্ষোভ। অর্থ পরিকল্পনা ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি। সংসদ না স্থানীয় নির্বাচন, কোনটি আগে পরে সিদ্ধান্ত সরকারের, ইসি সানাউল্লাহ। এনবিআর চেয়ারম্যানের অপসারণ সহ 4 দাবি সংস্কার ঐক্য পরিষদের। অসহযোগ কর্মসূচির ডাক। করিডোর নিয়ে সরকার কারোর সঙ্গে কথা বলেনি, বলবেও না বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেছেন, রাখাইনের জন্য করিডোর নিয়ে সরকার কারোর সঙ্গে কোনো কথা বলেনি এবং বলবেও না। দর্শক, দৈনিক ইত্তেফাকের শিরোনামগুলোতে চোখ বুলিয়ে নিচ্ছিলাম। এবারে চলে যাব যুগান্তরের শিরোনামগুলোতে। সবশেষে আমরা যুগান্তরের শিরোনামগুলো দেখে নেব। যুগান্তরের শুরুতে যে শিরোনামটি করা হয়েছে, মেয়র পদে ইশরাকের শপথ ও দায়িত্ব প্রদান, দাবি না মানা পর্যন্ত সড়কে অবস্থান। দর্শক, আরও কয়েকটি পত্রিকাতেই মেয়র ইশরাকের পদে শপথ এবং দায়িত্ব প্রদানের নিয়ে যেই শিরোনামটি করা হয়েছে আমরা পড়ছিলাম। চলছে সড়কে অবস্থান। 2 উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, অবস্থান কর্মসূচিতে ইশরাক। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে 2 উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন ইশরাক হোসেন। তিনি বলেন, যদি আমরা আমাদের পক্ষে রায় পাই সেটি আইনের শাসনের বিজয়, এর বেশি কিছু না। বিএনপির দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে ইসি। আমরা অন্য পত্রিকাতে পড়ছিলাম, জাতীয় নির্বাচন ডিসেম্বরের মধ্যে হওয়া উচিত। শিগগিরই একটি গণগ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
দর্শক, যুগান্তরের শিরোনামগুলো তো পড়ছিলাম, তবে এই ছিল আজকের দিনের সব প্রধান প্রধান শিরোনামগুলো। দর্শক, কয়েকদিনের টানা বৃষ্টিতে সিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বেড়ে হঠাৎই আগ্রাসী রূপে অবতীর্ণ হয়েছে। বিভিন্ন এলাকায় ভাঙনের দিশেহারা নদী এলাকাবাসীরা। যমুনা তীরের মানুষের খোঁজ খবর জানতে আমরা চলে যাব সিরাজগঞ্জে। সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হিরকগুন। হিরকগুন, এই যে যমুনা নদীর পানি বেড়ে আগ্রাসী রূপ ধারণ করেছে এবং এই নিয়ে প্রশাসনের কোনো প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা এবং এখন কি পরিস্থিতি, আমাদের বিস্তারিত জানাবেন। আসলে গত কয়েকদিন ধরেই কিন্তু সিরাজগঞ্জের যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে গত 5 দিন ধরেই কিন্তু পানি বাড়ছে। সেই সাথে কিন্তু দুদিন ধরে কিন্তু সেখানে বর্ষণ হচ্ছে, যে কারণে যমুনা নদীর পানি কিন্তু অস্বাভাবিক হারে বাড়ছে। কারণ গত 24 ঘন্টায় কিন্তু সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বেড়েছে 59 সেন্টিমিটার এবং এই পানি বাড়ার সাথে সাথে কিন্তু যমুনা নদী আগ্রাসী রূপ ধারণ করেছে। বিভিন্ন স্থানে কিন্তু যমুনা নদীর ভাঙন দেখা দিয়েছে। আমরা রয়েছে আজকে ঠিক সিরাজগঞ্জ, এই গ্রামটি কিন্তু ভাঙন কবলিত একটি এলাকা। গতকাল কিন্তু আমরা যে স্থানটিতে রয়েছি সেই স্থান কিন্তু হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই সেখানে আমরা দেখেছি যে সকাল থেকে যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে তারা এই যে বালি ভর্তি যেটি জিও ব্যাগ সেটি কিন্তু নিক্ষেপ করছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের যে নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমানের সাথে। তিনি যেটি বলছেন যে এই সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি কিন্তু আরো 2 থেকে 3 দিন বাড়তে পারে। সেক্ষেত্রে কিন্তু আবার তারপরে কিন্তু পানি কমতে পারে এবং আমরা বলেছিলাম যে ভাঙন যে দেখা দিয়েছে সেই ভাঙন স্থানে তারা যেটি বলছে যে এই ভাঙন স্থানে কিন্তু ইতিমধ্যেই তারা বালিভর্তি জিও ব্যাগ নিক্ষেপ করছে। আপনি দেখতে পাচ্ছেন যে ঠিক এখন কিন্তু আসলে শুষ্ক মৌসুম, ঠিক এই শুষ্ক মৌসুমে যমুনা করেছে এবং নদীতে কিন্তু এখন অনেক স্রোত রয়েছে। সেই পাশাপাশি নদীর পশ্চিম তীর ঘেঁষা যে গ্রামটি সদর উপজেলার ভাটপিয়ারি গ্রাম, সেই গ্রামটিতে কিন্তু বেশ কয়েকদিন ধরেই ভাঙন ছিল এবং গতকাল রাতেও কিন্তু আকস্মিকভাবে এই স্থানটিতে ভাঙন দেখা দেয় এবং এলাকাবাসী যেটি বলছে যে এই ভাঙন বেশ কিছুদিন ধরে শুরু হলেও কিন্তু তখন আসলে জরুরি ব্যবস্থা করা হয়নি, এমন অভিযোগ কিন্তু গ্রামবাসী। আরো বেশ কয়েকটি স্থানেও কিন্তু ভাঙন রয়েছে এবং গত 2 দিন ধরে কিন্তু বৃষ্টি আজকেও কিন্তু পানি কিন্তু প্রতিদিনই বাড়ছে এবং এই যমুনা নদীর পানি বাড়ার সাথে সাথে কিন্তু ভাঙনও রয়েছে। সারিকা, হিরকগুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী হিরকগুন। কয়েকদিনের টানা বৃষ্টিতে যমুনা নদীতে পানি বাড়তে শুরু করেছে এবং নদী ভাঙনও দেখা দিয়েছে জানিয়ে চিন্তিত স্থানীয়রা। আমরা প্রত্যাশা রাখছি দ্রুত এই সমস্যার সমাধান হবে। দর্শক, সকাল 24 সময় হলো ছোট্ট একটা বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, আমাদের সাথেই থাকবেন। পরিত্যক্ত বিকেলে এক ঝাঁক বৃষ্টি হুড়মুড় করে ঝাঁপিয়ে পড়ল এসে। সাত তাড়াতাড়ি গোধূলি রং বাহার পাহাড়ি আলখাল্লায় লুকিয়ে পড়ল। পাহাড় জুবুথুবু যেন জানে না কিছু। এবার বৃষ্টি কেবল বৃষ্টি ঝমাঝম। বঙ্গোপসাগরে অকাল বায়ুর ডানা বৃষ্টি ঝরায় মত্ত উল্লাসে অবিরাম। দর্শক, পাহাড়ের কথা বলছিলাম, চলুন একটু পাহাড়ে চলে যাই। আমরা চলে যাব খাগড়াছড়িতে। খাগড়াছড়িতে সাপ্তাহিক ফলের হাট বসেছে। পাহাড়ে উৎপাদিত বিভিন্ন ফল নিয়ে স্থানীয়রা এই হাট সাজায়। আমরা চলে যাব সেখানে। সেই ফল সংগ্রহ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারিরাও আসেন। আমরা সেসব নিয়ে জানবো, মৌসুমী ফল নিয়ে জানবো। খাগড়াছড়ি থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী নুরুস্তাফা মানিক। মানিক, শুভ সকাল। আমরা একটু সাপ্তাহিক হাট নিয়ে জানতে চাই কি কি ফল উঠেছে, সেই সাথে সাথে মৌসুমী ফল কি কি এসেছে, কেনাবেচা কেমন চলছে, আমাদের বিস্তারিত জানাবেন।
আহ সারিকা, আমি এখন আছি খাগড়াছড়ির যে সাপ্তাহিক হাট বার দিন যেই মৌসুমী ফলের হাট বসে সেই মৌসুমী ফলের হাটে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমার চারপাশে কিন্তু যে কাঁঠাল থেকে শুরু করে বিভিন্ন কলা এবং বিভিন্ন মৌসুমী ফলে কিন্তু ভরপুর হয়ে আছে এবং একদম সকাল থেকে এই হাট জমে ওঠে এবং এই হাটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখনো গাড়িয়ে গাড়িয়ে কিন্তু নানা রকম ফল আসতে শুরু করেছে। এখন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে কাঁঠাল এসেছে একটু আগে এবং এর আগেও অনেক গাড়িতে করে কলা এসেছে এবং এইসব পণ্য কিন্তু এখানকার উৎপাদিত যারা বাগানিরা রয়েছেন তারা কিন্তু উৎপাদিত তাদের এই ফসল তারা কিন্তু এই হাটগুলোতে নিয়ে আসেন এবং এই হাটে নিয়ে আসার পরে তারা কিন্তু এখানকার এই হাটে দেশের বিভিন্ন প্রান্ত চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা সহ অন্যান্য প্রান্ত থেকে যেসব পাইকাররা এখানে আসেন তারা কিন্তু এখান থেকে এসে কিন্তু তারা তাদের প্রয়োজন মতো তারা পণ্য কিনে নিয়ে যান এবং এই পণ্য কিনতে আমি এখনো দেখানোর চেষ্টা করি, এখনো কিন্তু সেই পণ্য যে কলা এই ভর্তি কিন্তু অটো রিক্সা আসতে শুরু করেছে এবং আমরা যদি একটু দেখার চেষ্টা করি আরো যে আপনি দেখতে পাচ্ছেন এই কাঁঠাল কলা সহ অন্যান্য পণ্য নেওয়ার জন্য কিন্তু বড় বড় গাড়িতে করে বাইরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু পাইকারদের গাড়িও কিন্তু আসতে শুরু করেছে এবং এই প্রত্যেক সপ্তাহের যে বৃহস্পতিবার কিন্তু এই হাট জমজমাট হয়ে ওঠে এবং যারা ব্যবসায়ীরা রয়েছে তারা বলছেন এই পাহাড়ে উৎপাদিত ফসলের কিন্তু চাহিদা রয়েছে বাহিরে, সেখানে কিন্তু তারা একটু দূরত্ব হলেও কিন্তু তারা এখানে এসে কিন্তু এই পণ্য কেনার জন্য কিন্তু তারা চেষ্টা করেন। তবে তারা বলছেন তারা কিন্তু এইসব পণ্য পরিবহনের ক্ষেত্রে তারা নানা ধরনের সমস্যায় পড়ছেন, বিশেষ করে এখানে আঞ্চলিক যেসব আঞ্চলিক দলগুলো রয়েছে তাদের যে চাঁদা দিতে হয় এবং এর পাশাপাশি সড়কের যে নানা রকম চাঁদাবাজি রয়েছে সেই কারণে কিন্তু এইসব পণ্য এখান থেকে খুব কম মূল্যে তারা কিন্তু নিয়ে যেতে কিনতে পারলো কিন্তু সেটি তাদের গন্তব্য পর্যন্ত পৌঁছে থেকে তারা কিন্তু নানা রকম সমস্যায় পড়ছেন। তারা বলছেন সেখানে কিন্তু তারা অতিরিক্ত দামে বিক্রি করতে হচ্ছে বলে বলছেন। তো সবই এই ছিল আমার কাছে সাপ্তাহিক হাট বাজার মৌসুমী ফলের হাট নিয়ে খবরাখবর সারিকা। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়িতে পাহাড়ি নানান ফল নিয়ে সাজানো হয় সাপ্তাহিক এই হাট, সেই সাথে এবারে যুক্ত হয়েছে মৌসুমী ফল। আমরা সেসব নিয়ে জানছিলাম, আর মৌসুমী ফলের কথা বললে কিন্তু শুরুতেই আসে আমের কথা। দর্শক, আমরা একটু আমের বাজার নিয়ে জানবো। আমের ক্যালেন্ডার অনুযায়ী বিভিন্ন জেলায় আম পাড়া শুরু হয়েছে এবং বাজারেও কিন্তু আসতে শুরু করেছে। আমের বাজারের খবর জানতে আমরা চলে যাব চুয়াডাঙ্গায়, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম লিটন। লিটন, শুভ সকাল। আমরা দেখতে পাচ্ছি আপনি আমের একটি বাজারে দাঁড়িয়ে আছেন, কেমন দেখছেন আম? কি কি আম উঠেছে বাজারে, দাম কেমন পড়ছে, কেনাবেচা কেমন চলছে? সারিকা, শুভ সকাল। আপনি ঠিকই বলছেন, আমি একটা আমের বাজারে দাঁড়িয়ে আছি। তো সকালে যখন এসেছি ঠিক তখনই দেখেছি একেবারে সূর্য ওঠার সাথে সাথেই আমের বেচাকেনা শুরু হয়ে যায় প্রচুর আম বাজারে। আমার পিছনে যে আড়তটি আপনি দেখছেন ক্যারেটে সব আম সাজানো আছে, আমার ডানে আমার বামে সব দিকে প্রতিটি দোকানেই এখন আম। তো আপনি জানেন যে দেশের দক্ষিণ পশ্চিমের এই জেলা চুয়াডাঙ্গা আম উৎপাদনে বিখ্যাত। তো আমের ক্যালেন্ডার অনুযায়ী গত 20 তারিখ থেকে আমের রাজা যেটিকে বলা হয় হিমসাগর আম, সেই হিমসাগর আম সংগ্রহ পাড়া শুরু হয়েছে এবং হিমসাগর আমে এখন বাজার ভরে গেছে। সেই সাথে বোম্বাই আঠির আম আছে এবং মজার ব্যাপার হলো সারিকা, এই বাজারে যখন এসেছি তখন সবাই মজা করে বলছে আমের এবার দাম নেই, অর্থাৎ একেবারেই কম দামে বিক্রি হচ্ছে আম। 20 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 40 টাকা কেজি দরে। যে আমটি অত্যন্ত হিমসাগর আম অত্যন্ত সুন্দর সাইজ এবং গাছপাকা আম, সেটি কিন্তু 40 থেকে 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর নিচে যেগুলো একটু ছোট সাইজ সেগুলো 20 টাকা 25 টাকা এরকম কেজি দরে বিক্রি হচ্ছে। তো সকালে আমের বেচাকেনা প্রচুর ছিল, এখন একটু কমে গেছে, আবার বেলা বাড়ার সাথে সাথেই বাজারে আম আসতে শুরু করবে, বেচাকেনাও বেড়ে যাবে। তো চাষিরা বলছেন যে এবার তারা আমের কম দাম পাওয়াই তাদের কিন্তু পোষাচ্ছে না। আর ব্যবসায়ীরা বলছেন যে আসলে আমের বাজারে এবার একটু ক্রেতা কম বলছেন ব্যবসায়ীরা, কারণ এত আম জেলায় প্রতিটি গ্রামেই আমের বাগান রয়েছে এবং প্রতিটি বাড়িতেই এখন কিন্তু আম। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে যে এবছর 35,000 মেট্রিক টন আম চুয়াডাঙ্গার বাজারে আসবে। তো চুয়াডাঙ্গার এই বিখ্যাত আম আসলেই অত্যন্ত সুস্বাদু এবং এই আম বেচাকেনা চলছে এখন বাজারে। সারিকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা চুয়াডাঙ্গার বিখ্যাত আম নিয়ে জানছিলাম। এবারে আরো একটি চমৎকার তথ্য দিই আপনাদের। মহিষাদরে জিয়ার স্বীকৃতি মেলায় উচ্ছ্বসিত ভোলার মহিষ খামারি ও দই উৎপাদকরা। মহিষের দুধ থেকে তৈরি
ঐতিহ্যবাহী সুস্বাদু এই দই দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশেও রপ্তানি হওয়ার আশা করছেন। তাদের আশা রয়েছে, স্থানীয়রা আশা করছেন মহিষা দইয়ের উৎপাদন ও বাজারজাতের পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসনের। আদিল হোসেন তপুর তথ্য, ডেস্ক রিপোর্ট। খামারির গোয়াল থেকে সংগ্রহ করা মহিষের দুধ রাখা হচ্ছে মাটির হাঁড়িতে। ৮-১০ ঘন্টা পরে যা পরিণত হচ্ছে সুস্বাদু দইয়ে। দ্বীপ জেলা ভোলার স্থানীয়রা এর নাম দিয়েছেন মহিষা দই। মহিষা দই খেতে দূর দূরান্ত থেকে ভোলায় আসেন দই প্রেমীরা। কেউ চিনি গুড় মিশিয়ে, কেউ বা শুধু কাঁচা দই খান পেট পুড়ে। সুস্বাদু এই খাবারটি এখন কেবলই খাবার নয়, হয়ে গেছে জেলার ঐতিহ্য। যে কোনো সামাজিক অনুষ্ঠানে আপ্যায়নের অন্যতম অনুষঙ্গ মহিষা দই। যুগ যুগ ধরেই যা টিকে আছে প্রজন্ম থেকে প্রজন্মে। এসব কিছু মাথায় রেখে ঐতিহ্যবাহী মহিষা দই সম্প্রতি জিআই বা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি দিয়েছে সরকার। ব্যবসায়ীরা বলছেন এর ফলে শুধু দেশে নয়, বিদেশেও রপ্তানি হবে তাদের হাতের তৈরি দই। কোনো বিয়ে বাড়ি, অনুষ্ঠান, আকিকা, জন্মদিন, আপনার এই দইটা না থাকলে অনুষ্ঠানটা সম্পূর্ণ হয় না। শুধু আগে ভোলায় আর ভিতরে সীমাবদ্ধ ছিল, এখন সারা বাংলাদেশে এটা আনা সেখানে পৌঁছে যাবে, এই জন্য আমরা আনন্দিত। দই উৎপাদন বৃদ্ধি, মহিষ লালন পালনে উদ্যোক্তাদের সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। ভোলা জেলা একটি দ্বীপ জেলা। এই জেলাতে প্রায় অর্ধশতাধিক চর রয়ে গেছেন। এই চরগুলা থাকার কারণে প্রায় ২০০ বছর ধরে এটা মহিষ পালনের জন্য উপযোগী একটা আবাসস্থল হিসেবে পরিচিত হয়ে আসছে। মহিষা দইয়ের ঐতিহ্য টিকিয়ে রাখতে যা যা করা প্রয়োজন তার সবকিছু করা হচ্ছে বলে দাবি জেলা প্রশাসকের। এটি স্বীকৃতি পাওয়ার ফলে আমাদের ভোলা জেলায় মহিষ পালন এবং মহিষের দুধ উৎপাদন স্বভাবতই একটু হলেও বেড়েছে, এবং এটি বাড়ানোর জন্য আমরা আরও প্রচেষ্টা নিয়েছি। এই জেলায় মহিষ পালনের জন্য, বেশি বেশি মহিষ উৎপাদনের জন্য কিছু প্রতিবন্ধকতা আছে, যেমন চরের জায়গা নাই, চরে উঁচু জায়গা নাই, পানির সময়তে মহিষ সমস্যায় পড়ে যায়। এইগুলো আমরা আলোচনা করে সমাধানের চেষ্টা করতেছি। ভোলায় প্রায় ১,২৪,০০০ মহিষ রয়েছে, যা থেকে বছরে পাওয়া যায় প্রায় ২,৫০০ টন দুধ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, চমৎকার সব আয়োজনের তথ্য নিয়ে জানতে জানতে আয়োজনের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। দেখা হবে নতুন দিনে নতুন সব তথ্য আর আয়োজন নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন। শুভ সকাল।